ওয়েব অ্যাপ্লিকেশন সিলেক্ট করলাম, এটাকে এখন বলা হয় অন ASP.NET। অন ONE একক ASP.NET, শুধু মানে যদি আমি বাংলা ভাষায় বলি অন ASP.NET কেন বলা হয়? আগে যেটা করা হতো ওই যে ASP.NET আপনি যখন সিলেক্ট করতেন তখন আসলে মাল্টিপল সিলেকশন অপশন ছিল, যে আপনি কি ASP.NET ওয়েব ফর্ম সিলেক্ট করতে চান, ASP.NET MVC সিলেক্ট করতে চান, এরকম আলাদা আলাদা অপশন ছিল 2013 আগে, BS 2013 আগে। এখন সেটাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, আপনি খেয়াল করেন আপনি কিন্তু এখন সিলেক্ট করতেছেন কি আগে ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন সিলেক্ট করতেছেন, এরপর আপনি ডিসাইড করবেন আপনি কি করতে চান, আপনি কি MVC চান, ওয়েব ফর্ম চান না কোনো কিছু চান। তো এই জন্য এটাকে বলা হয় অন ASP.NET। তো আমি ওকে করতেছি, এখানে দেখেন এবার সে অপশন দিচ্ছে যে আপনি কোন প্ল্যাটফর্ম সিলেক্ট করতে চান ASP.NET এর। সাপোজ আমরা এখন কি চাই MVC অথবা MVC হচ্ছে এটা আসলে ওই যে ASP.NET প্রজেক্টের ডিফল্ট টেমপ্লেট, অর্থাৎ সে আপনাকে কিছু পেজ দিয়ে দিচ্ছে যাতে আপনি স্যাম্পল দেখে বুঝতে পারেন ASP.NET MVC এভাবে কাজ করে। আমরা ওইদিকে আগাচ্ছি না, আমরা একদম এমটি নিয়ে আগাই ফ্রম স্ক্র্যাচ। ওকে, এবং সিলেক্ট করতেছি এখানে MVC। ওকে, আপনি যদি খেয়াল করে দেখেন এখানে বাই কনভেনশন সে আমাকে তিনটা ফোল্ডার দিয়েছে, কন্ট্রোলারস, মডেলস এন্ড ভিউজ, তাই না? প্রথমে আসি কন্ট্রোলারে আমরা একটা কন্ট্রোলার অ্যাড করি, একদম MVC 5 কন্ট্রোলার এমটি নিচ্ছি, অ্যাড করলাম। অ্যাড করার সময় সে আমাকে জানতে যাচ্ছে আসলে কন্ট্রোলারটার নাম কি হবে, আমি বললাম হ্যালো কন্ট্রোলার। সো যে কোনো কন্ট্রোলার আপনি নেন না কেন সেই কন্ট্রোলারের শেষে বাই কনভেনশন কন্ট্রোলার শব্দটা থাকতে হবে। সো আমার এই কন্ট্রোলারের নাম আলটিমেটলি কি দাঁড়ালো, হ্যালো, রাইট? অ্যাড করতেছি, বাই ডিফল্ট সে আসলে আমাকে একটা ইনডেক্স মেথড প্রপোজ করতেছে। আপনি খেয়াল করে দেখেন এটা একটা আসলে সিম্পল ক্লাস হ্যালো কন্ট্রোলার, এবং এটা ইনহেরিট হয়েছে কার দ্বারা, কন্ট্রোলার ক্লাস দ্বারা। সো কন্ট্রোলার ক্লাস দ্বারা ইনহেরিট হয়েছে, এর কথাটার মানে কি বোঝাচ্ছে? তার মানে হচ্ছে যে হ্যালো কন্ট্রোলারের যে সকল ক্যাপাবিলিটি আছে সে সবকিছু ওন করতেছে, তার মানে সে নিজে একটা কন্ট্রোলার, ইজ এ রিলেশনশিপ, রাইট? এবং আপনি যদি খেয়াল করে দেখেন এই কন্ট্রোলারটা কিন্তু আসছে MVC প্ল্যাটফর্মের কাছ থেকে। আমি যদি system.web.mvc এটা কমেন্ট আউট করে দিই, কন্ট্রোলার বলে কিছু এখানে থাকবে না। সো তার মানে হচ্ছে আসলে এই কন্ট্রোলারটা MVC এর পার্ট, এবং আলটিমেটলি আমরা MVC পার্টের সাথে এইভাবে রিলেট হচ্ছে। এখন আমি যদি আমার মেথডে চলে আসি, যেমন আমি যদি বলি এখানে আমি একটা মেথড লিখতেছি পাবলিক স্ট্রিং সাপোজ লিখলাম সে হ্যালো, এবং রিটার্ন করে দিচ্ছি সো আমরা যেহেতু HTTP প্রোটোকলের আন্ডারে কাজ করতেছি, তার মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তার মানে কি এখানে যদি আমি স্ট্রিং রাখি সে টেক্সট হিসাবে ইজিলি ব্রাউজারে পাঠিয়ে দিতে পারবে এই টেক্সট, তাই না? এবং আপনি জানেন আমরা অলরেডি এখানে বলছিলাম যে রাউটারের থ্রুতে আলটিমেটলি সো সে কন্ট্রোলারে কোনো না কোনো মেথডে চলে আসতেছে। আপনি এখান থেকে আমি এক্সাম্পল বলছিলাম, সো ওইটারই আমি একটু বলি যে কন্ট্রোলারের যে সকল মেথড আছে পাবলিক মেথড, সেগুলো হচ্ছে মূলত কন্ট্রোলারের অ্যাকশন হিসেবে কাজ করে। সো কন্ট্রোলারের মেথডই হচ্ছে কি তার অ্যাকশন। তাহলে হ্যালো কন্ট্রোলারের অ্যাকশন কি, সে হ্যালো, এবং আপনি চাইলে এই অ্যাকশনের এগেইনস্টে কোনো রিকোয়েস্ট করতে পারেন ব্রাউজার থেকে, বা অ্যাকশনকে রিকোয়েস্ট করতে পারেন। সেক্ষেত্রে আমরা যদি রান করে দিই অ্যাপ্লিকেশনটা, সো বাই ডিফল্ট সে আসলে কোনো কিছু রিসোর্স পায় নাই, কিন্তু আমরা যদি এক্সপ্লিসিটলি যাই, আমি কন্ট্রোলারের নাম দিচ্ছি কি হ্যালো, এবং অ্যাকশনের নাম কি বাই কনভেনশন, তাহলে কি হবে সে হ্যালো মেথডটা কল হবে। আমি হিট এন্টার করলাম, আসছে হ্যালো MVC, এবং আপনি যদি খেয়াল করে দেখেন আমি পেজ সোর্সে আসছি, কিন্তু এটা কিন্তু পেজ সোর্স, এবং এখানে আপনি যতটুকু পাঠাইছেন কন্ট্রোলার থেকে সে ঠিক ততটুকু রিপ্রেজেন্ট করতেছে, বাইরে কোনো কিছু রিডান্ডেন্সি নাই, কোনো ভিউ স্টেটের ডাটা সে জেনারেট করে নাই, কোনো হিডেন ফিল্ডের ডাটা সে জেনারেট করে না, আলাদা করে কোনো কিছুই সে জেনারেট করে না। এবং আপনি যদি এখানে খেয়াল করেন আমি যদি এখানে আমার মতো করে চাই, যেহেতু ব্রাউজারে যাচ্ছে আমি আমার মতো করে HTML ট্যাগ সহ পাঠাতে পারি,
স্ট্রিং, আমি হিট এন্টার করতেছি, খেয়াল করে দেখেন। এবং আমি যদি এখানে একটা ব্রেক পয়েন্ট রাখি এবং হিট এন্টার করলাম, আলটিমেটলি রিকোয়েস্ট চলে আসছে কোথায়, সে হ্যালোর কাছে। এবং আপনি জানেন কেন আসছে, এখানে কনভেনশন ধরে আসছে সে। এখন যদি আপনি খেয়াল করে দেখেন পেজ সোর্সে এইচন ট্যাগ সহ চলে আসছে। এবার আমি আমার কন্ট্রোলারের অ্যাকশনের ক্ষেত্রে ধরেন প্যারামিটার অ্যাড করতেছি, স্ট্রিং নেম, অর্থাৎ বাইরে থেকে আমি নেম পাঠাবো, সে আমাকে নেম সহ দেখাবে যে হ্যালো অমুক আর হ্যালো অমুক, গুড ইভিনিং, কথা কথায় এই ধরনের একটা কিছু দেখাবে। সো আমি যদি এখানে কোনো কিছু কনকাটিনেট করতে চাই তাহলে আমার স্ট্রিং লিখতে হবে, নেম লিখতেছি এবং পরবর্তীতে এখন আমি যদি রান করি, নরমালি সে হ্যালো বললে কি বলবে, হ্যালো গুড ইভিনিং, বিকজ আমি তাকে কোনো নাম এখনো পাঠাই নাই। সে তো এক্সপেক্ট করতেছে নাম পাঠালে দেন সে আসলে কি কোনো একটা কিছু রিপ্রেজেন্ট করবে। সো আপনাদের মনে আছে কিনা ইউআরএল এর থ্রুতে ডাটা পাঠাতাম আমরা, কিভাবে পাঠাতাম মনে আছে? তাই না, কোয়েরি স্ট্রিং। সো নেম ইকুয়াল টু আমি লিখলাম সো হিট এন্টার করলাম, এখন কি দেখাচ্ছে? সো আমরা ব্রেক পয়েন্ট বসাই, এখানে চলে আসি, আবার হিট এন্টার করলাম। সো নেম এসে কি সেট করছে, রেজা। আপনি কোথাও এটাকে আপনি কোথাও সেট করে দিবেন, বলে দিবেন যে তুমি নেমে এখানে বা কোথাও বলে দিবেন যে এই ধরনের request.query string আসলে এই নেম কি এর এগেইনস্টে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা তুমি এই নেমে বসাই দিবা, এরকম তো কোনো কোথাও আপনি বলে দেন নাই, সে অটোমেটিক্যালি বুঝে নিয়ে এখানে সেট করে দিয়েছে, খেয়াল করে দেখেন। এবং যেহেতু আমি নেম পেয়ে গেছি সেহেতু আমি এটা নিয়ে যা ইচ্ছে তাই করতে পারতেছি ডাটা লেভেলে। অ্যাগেন আমি যদি আসি, সাপোজ নেম না দিয়ে আমি যদি দেই n ইকুয়াল টু রেজা, সো দেন আমি হিট এন্টার করলাম, এখন দেখেন সে কিন্তু পায় না। তার মানে কি বোঝা গেল, এইখানে প্যারামিটারের নাম যেটা দিবেন ওই ইকুইভ্যালেন্ট নাম ওইখানে দিলে তখন সে ম্যাচ করতে পারতেছে, না হলে সে ম্যাচ করতে পারতেছে না। সো আমি अगेन নেমে থাকলাম এবং আমি সাপোজ আরেকটা যদি প্রপার্টি নিয়ে চলে আসি, int id, right? So if id is greater than suppose 5 and দিলাম suppose 0, এটা কেন ইউজ করতে এটা জানেন তাই না? Suppose you are a new employee,
সো আপনি দেখেন মানে জাস্ট আমি কিছু লজিক লিখে রাখছি, এছাড়া কিছু না। রিটার্ন এখন আমি যদি রান করে দেই, তাহলে আগের বার নেম ছিল, এখন কি আরো আইডি আমি পাঠাতে পারবো। আইডি ইকুয়াল টু দিলাম সাপোজ 5, তাহলে কি আসবে? সরি ডোন্ট নো ইউ, বিকজ আমি 5 এর কম রাখছি আর 5 থেকে বেশি রাখছি, শুধু 5 কোনো রেঞ্জের ভিতরে রাখিনি। সো আমি যদি সাপোজ 10 এ দেই, তাহলে সে কি বলবে? ইউ আর এ সিনিয়র এমপ্লয়ি, রাইট? সো খেয়াল করে দেখেন, এখানে খেয়াল করা যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এরকম, আমি এখানে ইন্টিজার দিছি, বাট ইউআরএল থেকে যখন ডাটা যাচ্ছে তখন তো সেটা টেক্সট হিসেবে যাচ্ছে। ও ওর নিজের সিস্টেম থেকে বুঝে নিচ্ছে যে আসলে এখানে এই ইন্টিজার যেটা গেছে সেটা আসলে ইন্টিজারই কনভার্ট করে এখানে ভ্যালু সেট করে দিতে হবে। অর্থাৎ অ্যাগেইন আমি যদি এখানে হিট এন্টার করি, আইডি ইন্টিজার হিসেবে সে নিয়ে নিছে, রাইট? সো আপনি যদি উল্টাপাল্টা কোনো কিছু দেন, এবিসি, ও তো আর এটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারবে না, সেক্ষেত্রে সে এক্সেপশন দিচ্ছে। কারণ কি, এখানে সে কি সেট করার ট্রাই করবে যদি সে ভ্যালু না পায়? আপনি এরর মেসেজটা দেখলে বুঝতে পারবেন। দ্য প্যারামিটার ডিকশনারি কন্টেইনস এ নাল এন্ট্রি ফর প্যারামিটার আইডি অফ নন নালেবল টাইপ সিস্টেম ইন 32। তার মানে হচ্ছে আইডিতে আপনি একটা নাল এন্ট্রি যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা আসলে যেটা টাইপ কি ইন 32 মানে হচ্ছে ইন্টিজার। সো ইন্টিজার কি নাল ভ্যালু নেয়? সো আমরা দেখি আসে ইন্টিজার নাল ভ্যালু অ্যাকচুয়ালি নেয় কিনা। ইন্টিজার নাম্বার ইকুয়াল টু 10 দিলাম, নাম্বার ইকুয়াল টু নাল নিবে। তার মানে ইন্টিজার আসলে বাই ডিফল্ট সে 0 রাখে তার কাছে, বাট নাল ভ্যালু তো নিতে চাবে না। বাট স্ট্রিং যদি হতো এটা, তাহলে স্ট্রিং ইজিলি নাল ভ্যালু নিতে পারে, এই কারণে আমাদের কিছু করা লাগে না। বাট যদি যেহেতু আমাদের এটা আসলে ইন্টিজার আছে, ইন্টিজারে যদি নাল ভ্যালু নেওয়াতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা টাইপের পর একটা কোশ্চেন মার্ক দিতে হবে। এর মানে হচ্ছে যে এইটা এখন এই যে নাম্বার ভেরিয়েবল এটা এখন নালেবল, সে হয় নাল নিবে না হলে কোনো একটা ইন্টিজার ভ্যালু নিবে। বোঝা গেল কি? সো তার মানে কি আমাদের এইখানে আসলে কোশ্চেন মার্ক দিতে হবে। এখন আমি যদি রান করে দেই, সাইট ইকুয়াল টু 10 দিচ্ছি নরমালি, এটা ইজিলি সে নিয়ে নিচ্ছে। আমি যদি আইডি অন্য কিছু দেই, সাপোজ যেটা একটু আগে দিচ্ছিলাম আমি যদি এরকম কিছু একটা যদি দেই, তাহলে সে কি বলতেছে? উই ডোন্ট নো ইউ, বিকজ আইডির ভ্যালু এখন কি পাচ্ছে? নাল পাচ্ছে। ইভেন আমি যদি এখন ব্ল্যাঙ্ক দেই, ব্ল্যাঙ্ক কোনো কিছু দিলাম না, নেমও দিয়ে নেই আইডিও দিই, তাহলে এখন কি নেম এবং আইডিতে নাল সেট হবে আগের মতোই, সেম পিকচার। সো সামারি হচ্ছে এটা যে কন্ট্রোলারের যে অ্যাকশন, কন্ট্রোলারের যে মেথড থাকে সেটা হচ্ছে অ্যাকশন। আপনি যদি ইউআরএল এর থ্রুতে কোনো একটা রিকোয়েস্ট পাঠান তাহলে কন্ট্রোলার স্ল্যাশ অ্যাকশন নেম ধরে রিকোয়েস্ট পাঠাতে হবে। পরবর্তীতে সেটা সেই অ্যাকশনে এসে রিকোয়েস্টটা চলে আসে এবং এখানে আপনি যা লিখবেন, যেভাবে লিখবেন রিকোয়েস্টটা প্রসেসিং সেভাবেই হবে এবং সেভাবেই রেসপন্স ইউজারের কাছে আসতেছে। এই পিকচারটা কি ক্লিয়ার কিনা সবাই? রিটার্নটা কি ব্রাউজারের কাছে যাচ্ছে? অবশ্যই। আমি তো আলটিমেটলি অ্যাকশন থেকে ওই রিকোয়েস্টার এগেইনস্টেই যেটাই রিটার্ন করতেছি, স্ট্রিং রিটার্ন করতেছি, সেটাই ব্রাউজারে আপনি দেখতে পাচ্ছেন। তার মানে ব্রাউজার থেকে রিকোয়েস্ট হচ্ছে, রিটার্নটা ব্রাউজারে যাচ্ছে, রাইট? এখানে ছোট একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমরা যখন ভিউ থেকে ব্রাউজারকে সবসময় at least UI-টা actually view decide করে কি হবে না, তো সেক্ষেত্রে how controller can interact with the ওকে, browser? এটার একটু বলি যে আসলে ভিউ কিন্তু ডিসাইড করে না ইউআই কি হবে না হবে, অ্যাকচুয়ালি এটা ডিসাইড করে কন্ট্রোলার। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন আপনার স্ট্রিংটাই হচ্ছে আপনার ভিউ, এই মোমেন্টে স্ট্রিংই হচ্ছে আপনার ভিউ। আপনার কন্ট্রোলার আপনাকে যা পাঠাবে সেটাই আপনার ইউজারের মানে ভিউ।
মেবি আমি সবকিছু এক জায়গায় ব্লেন্ডার করে রেখে দিছি স্ট্রিং হিসেবে পাঠাচ্ছি বলে, কিন্তু এর মানেই না যে ভিউ মানেই হচ্ছে শুধুমাত্র HTML CSS, আলাদা একটা পেজ। কনসেপচুয়াল ব্যাপারে হচ্ছে যে কন্ট্রোলার যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে সেটা হচ্ছে আপনার ভিউ। কন্ট্রোলার ইজ দ্য রিকোয়েস্ট অ্যাকসেপ্টিং এরিয়া। কন্ট্রোলার ডিসাইড করবে যে এই রিকোয়েস্টটাকে কিভাবে সেই ইউজারের কাছে রিপ্রেজেন্ট করবে। কন্ট্রোলার যে ডাটাগুলো নিয়ে ওই মোমেন্টে কাজ করতেছে সেটা হচ্ছে মডেল। সো আমার পার্সপেক্টিভে এখন যদি আমি বলি আমার মডেল হচ্ছে নেম, বাট মানে এটা হচ্ছে জাস্ট আমি একটা পিকচার দেওয়ার ট্রাই করতেছি আপনাদেরকে। সো আলটিমেট পিকচারে কন্ট্রোলার আসলে ডিসাইড করবে রিপ্রেজেন্টেশনটা কেমন হবে। যেমন আমি এখন কি করতেছি, এখানে বসে স্ট্রিং এ আমি HTML ট্যাগ জেনারেট করতেছি, বাট এটা আসলে ফিজিবল না। ফিজিবল মডেল না কেন, আপনি যে করতে পারবেন না এমন কিন্তু না, আপনি স্ট্রিং ইচ্ছা মতো HTML জেনারেট করতে পারেন, কিন্তু মডেলটা ফিজিবল না। কেন? কারণ হচ্ছে যে এই HTML এ কোথাও কোনো ট্যাগে ভুল হচ্ছে কিনা, পরবর্তীতে ম্যানেজ করা লাগলে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এটার কোনো অ্যান্সার কিন্তু স্ট্রিং দিতে পারবে না। কিন্তু আপনি যদি ঠিকমতো HTML ট্যাগ সহ লেখেন, ব্রাউজার ঠিকই সুন্দর করে রিপ্রেজেন্ট পাবে। আপনি যদি স্ট্রিং দিয়েই ধরেন HTML CSS জাভাস্ক্রিপ্ট সবকিছু লেখেন, এটা যার জন্য আসলে আলাদা ভিউ পেজ দরকার হয়। এই যে যদি পরিসরটা বড় হয়ে গেল, এখন সেখানে আমার HTML জেনারেট করতে হবে, CSS রাখতে হবে, জাভাস্ক্রিপ্ট রাখতে হবে, যাতে সেগুলো ম্যানেজ করা যায়। এই জন্য আর একটা টেমপ্লেট ইঞ্জিন ম্যানেজ করা। ওকে, বাট আপাতত মানে আমরা জাস্ট কন্ট্রোলারটাকে বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা ভাই, এখানে দেখতে পেলাম যে আমাদের কন্ট্রোলারে কাজ করতে হলে ধরো একটা ইউজার, আমাদের তো কন্ট্রোলারটা জানা লাগবে, কন্ট্রোলের স্টেজে কি কি অ্যাকশনগুলো আছে সেটা জানা লাগবে। এগুলো যদি না জানি তাহলে তো সেই ইউজ করতে পারবে না। কেন পারবে না? আপনি ব্রাউজারে যখন আপনি এটা বলেন, আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাই দিয়েছেন, স্টুডেন্ট এন্ট্রি UI.ASPX, নাম তো আরো বদখত। তখন ইউজার কি জেনে শুনে ওইটা হিট করে? ব্যাপারটা কিন্তু এমন না। আপনি মেনু বানায় দেন, মেনুতে আপনি URL গুলো হচ্ছে ট্যাগ করে দিচ্ছেন, সে ক্লিক করতেছে, সে দেখতে পাচ্ছে। এখানেও তো তাই, বাট এখানে মেনুগুলো আরো ইউজার ফ্রেন্ডলি। ওইখানের ওই মেনুতে ইউজারকে অ্যাক্সেস করতে গেলে ইউজারকে মনে রাখতে হতো যে স্টুডেন্ট এন্ট্রি UI.ASPX। এখানে তার সেটাও মনে রাখতে হচ্ছে না, সে চাইলে URL এ student/entry দিচ্ছে, পেজ চলে আসছে। এটা আরো ইউজার ফ্রেন্ডলি UI, মানে সরি URL, তাই না? এটা তো মেনু দিয়ে সো আপনারা এই প্র্যাকটিসটা একটু করে ফেলেন দ্রুত।